আসসালামু আলাইকুম। আজকে আমরা ভার্বস নিয়ে আলোচনা করব। এ বিষয়ে বিস্তারিত দেখব, কিন্তু যেহেতু এটা অনেক বড় টপিক, আমরা অল্প অল্প করে কয়েকটা পার্ট করে নিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমত এখানে ব্যাখ্যা 1 দেওয়া আছে যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে। অনেক রকম সংজ্ঞা আমরা দেখেছি। এটা হচ্ছে মাস্টার নামক বই থেকে নেওয়া হয়েছে, জাহাঙ্গীর আলম স্যারের বই থেকে। এই সংজ্ঞাটি বেশ চমৎকার আর কি, যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয়। হতে পারে এটা ব্যক্তি অথবা বস্তু অথবা স্থান সম্পর্কে বলবে। তো তারপরে এখানে আরেকটা দেওয়া আছে যে ভার্ব হচ্ছে সেন্টেন্সের অপরিহার্য অংশ। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, যে ভার্ব হচ্ছে সেন্টেন্সের অপরিহার্য অংশ বা এসেনশিয়াল পার্ট। তো চলো আমরা এখানে একটা প্রশ্ন দেখে নিই, যেটা পরীক্ষাতে এসেছে। যে প্রশ্ন দেওয়া আছে যে দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ এ নাউন, এ ভার্ব অর এ প্রোনাউন। তো এখানে আমরা দেখে আসলাম আগে যে ভার্ব হচ্ছে সেন্টেন্সের অপরিহার্য অংশ। যেহেতু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হতে পারে না, বা কোনো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স পরিপূর্ণ হতে পারে না, এক কথায় সেন্টেন্স হতে হলে অবশ্যই ভার্ব থাকা লাগবে। এই জন্য এটাকে এসেনশিয়াল পার্ট বলা হয়। তাহলে সঠিক উত্তর হবে আমাদের এখানে বি নম্বর। তো এখানে বি নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো পরবর্তীতে আমরা দেখি ব্যাখ্যা 2, 3, 4, 5 যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলে। তাহলে এখানে এটা আলোচনা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব নিয়ে। এখানে অনেক ধরনের ভার্ব আমরা পাবো সামনে। তো এখানে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব কাকে বলে সেটা আলোচনা করা হয়েছে, যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে, একটা কথা মাথায় রাখতে হবে, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে নিজের অর্থ সম্পন্ন করতে পারবে। এই জন্য এটাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলা হয়। তো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব চেনারও কিছু উপায় আছে। তো এখানে আমাদের 3টা উপায় দেওয়া আছে। প্রথমত, যে কিভাবে আমরা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব চিনতে পারবো, যে একটা সেন্টেন্সে ভার্ব আছে, অনেক রকম ভার্ব থাকতে পারে, 2টা 3টা থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো এটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এটা কিভাবে বুঝবো? তো এখানে দেখো 1 নম্বর রুলসে দেওয়া আছে, 1 নম্বর রুলসে দেওয়া আছে কোনো বাক্যে একটিমাত্র ভার্ব থাকলে তা অবশ্যই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হবে। মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তো এখানে খেয়াল রাখতে হবে, কোনো বাক্যে একটিমাত্র ভার্ব থাকলে সেটা অবশ্যই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হবে। তো তার পরবর্তীতে এখানে দেওয়া আছে কোনো মেইন ভার্ব ছাড়া, কেননা মেইন ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। যেটা আমি আগেও বলে আসছি, যে একটা সেন্টেন্স হতে হলে অবশ্যই একটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকতেই হবে, তা না হলে এটা সম্ভব না। তারপরে 2 নম্বর দেওয়া আছে যে বাক্যে এস বা ইয়ে যুক্ত একটি ভার্ব থাকলে অবশ্যই সেটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হবে, কেননা শুধুমাত্র মেইন ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। যেহেতু আমরা দেখে আসছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিছু ভার্বের সাথে এস যুক্ত হয় এবং কিছু ভার্বের সাথে ইয়ে যুক্ত হয়, তাহলে এটা অবশ্যই ভার্ব হবে। আর যেহেতু একটা ভার্ব আছে এবং সেই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে, সুতরাং এটাই হবে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তারপরে আমরা যদি দেখতে থাকি 3 নম্বরটা, অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হয়। এটা আমরা ন্যাচারাল দেখে এসেছি অনেক জায়গায়, যে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে একটা অক্সিলারি ভার্ব বসে। সুতরাং অক্সিলারি ভার্বের পরে যদি একটা ভার্ব থাকে তাহলে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা এখানে 3টা রুলস দেখেছি। 1 নম্বর হচ্ছে কোনো বাক্যে একটিমাত্র ভার্ব থাকলে তা অবশ্যই মেইন বা প্রিন্সিপাল ভার্ব হবে। 2 নম্বর হচ্ছে বাক্যে এস বা ইয়ে যুক্ত একটিমাত্র ভার্ব থাকলে তা অবশ্যই মেইন বা প্রিন্সিপাল ভার্ব হবে। আর তৃতীয়ত হচ্ছে অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হবে। তো ওই 3টা নিয়মের উপর ভিত্তি করেই আমরা এখন কয়েকটা উদাহরণ দেখব। যেখানে দেওয়া আছে নো সেন্টেন্স, 2 নম্বরের প্রশ্নটা আছে, নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য ট্রানজিটিভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তো যেহেতু একটু আগে আমরা দেখে আসছি যে
একটু আগে দেখে আসলাম যে এই যে মেইন ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে প্রিন্সিপাল ভার্ব। তাহলে অ্যান্সার হবে প্রিন্সিপাল ভার্ব বা বি নম্বর। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে আই ডিড দ্য ওয়ার্ক। হেয়ার ডিড ইজ এ অ্যান, অথবা এখানে দেওয়া আছে যে এটা অক্সিলারি নাকি উইক ভার্ব নাকি স্ট্রং ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে দেখা যায় আই হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে ডু ভার্বের পাস্ট ফর্ম, মানে পাস্ট ফর্ম দেওয়া আছে, ভি2 দেওয়া আছে যেটাকে আমরা সংক্ষেপে বলি। তারপরে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, দ্য ওয়ার্ক অবজেক্ট দেওয়া আছে, আই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে একটাই ভার্ব আছে, সুতরাং একটা যদি ভার্ব থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এখানে ডি নম্বর। তারপরে 4 নম্বর দেওয়া আছে নাথিং লাস্টস ফর এভার। হেয়ার লাস্ট ইজ অর অ্যান অক্সিলারি ভার্ব, পার্টিসিপল, মেইন ভার্ব, মডাল অক্সিলারি। তো যেহেতু এখানে লাস্টস আছে, আমরা জানি লাস্টের সাথে এখানে দেখেন এস যুক্ত হয়েছে লাস্ট শব্দের সাথে, নাথিং লাস্টস ফর এভার। এখানে নাথিং সাবজেক্টের জায়গায় বসেছে, ফর এভার এটা অ্যাডভার্ব, কিন্তু এখানে লাস্ট, যেহেতু একটা সেন্টেন্সে ভার্ব থাকতে হবে অবশ্যই, এটা মানে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না, সুতরাং এখানে লাস্টের সাথে এস বাই এস যুক্ত করা হয়েছে। অর্থাৎ কোনো কিছু টিকে থাকতে পারে না, মানে চিরজীবন আজীবন টিকে থাকে না, চিরকাল এটা টিকে থাকে না আর কি। তো এখানে আমাদের উত্তর হবে, যেহেতু এখানে আমরা আগে দেখে আসছি যে এস বাই এস যুক্ত থাকলে সেটা হবে মেইন ভার্ব, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে অপশন সি নম্বর উত্তর। তারপরে দেওয়া আছে আই অ্যাম গোয়িং দেয়ার, হেয়ার গোয়িং ইজ এ অ্যান। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আপনার এম আই আছে, তারপরে এম আছে প্লাস গোয়িং আছে। তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে। তো এখানে আমরা এই 3টা নিয়ম দেখে আসলাম, যার পরিপ্রেক্ষিতে এই উত্তর 3টা আমাদের কোশ্চেন 3টা দেখা হলো। তারপরে রুলসে আমরা আসি। এখানে দেওয়া আছে যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস, মুড গঠনে সাহায্য করে। 3টা ব্যাপার আছে, যে ভার্ব অবশ্যই সেটা একটা ভার্ব, প্রিন্সিপাল ভার্বকে টেন্স, তার মানে এখানে 2টা ভার্ব রয়েছে। যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস ও মুড গঠনে সাহায্য করে তাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। হেল্পিং ভার্ব এই জন্য বলা হয় যেহেতু উপরে আমরা দেখে আসলাম যে প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস ও মুড গঠনে সাহায্য করবে, তার মানে অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে বা হেল্পিং ভার্বের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে অর্থের সম্পূর্ণতা দিতে সাহায্য করবে। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে টেন্স গঠন কিভাবে, ভয়েস গঠন কিভাবে এবং মুড গঠন কিভাবে, পরবর্তীতে আমাদের দেওয়া আছে। দেখেন টেন্স গঠন বলতে হি হ্যাজ গন টু স্কুল, এখানে হি হ্যাজ গন টু স্কুল। এখন দেখেন সাবজেক্ট হি, হ্যাজ আছে অক্সিলারি ভার্ব, গন হচ্ছে V3, টু প্লাস অবজেক্ট যেটা এক্সটেনশন যেটা আছে। তো এখানে দেখেন সাবজেক্ট আছে হ্যাজ অক্সিলারি ভার্ব প্লাস ভার্বে 3 নম্বর রূপ। তো আমরা এখানে জানি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে টেন্সের অর্থটাই প্রাধান্য বেশি দিয়েছে, এটা টেন্সের অর্থটাই মানে প্রকাশিত করেছে বা প্রদর্শিত করেছে এটা। তো এই জন্য এটাকে টেন্স গঠনে সাহায্য করার ক্ষেত্রে এই হ্যাজটাকে বলা হয়েছে এখানে যে হেল্পিং ভার্ব বা লিঙ্কিং ভার্ব, অক্সিলারি ভার্ব। তো তারপরে আমরা আরেকটা দেখি, তারপরে আরেকটা আছে হি ওয়াজ ইলেক্টেড। দেখুন ভয়েস, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান। এখানে আপনি বলতে পারেন ওয়াজও তো তাহলে অক্সিলারি টেন্স গঠনে হতে পারতো না, এখানে হতে পারতো কিন্তু যদি ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকতো, কারণ আমরা জানি যে ওয়াজ আর ওয়ার একমাত্র পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তাও টেন্সে, এটা টেন্সের ক্ষেত্রে, কিন্তু এটা ভয়েসে আছে। দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে করা আছে হি ওয়াজ ইলেক্টেড, তার মানে এটার পরে ওয়াজের পরে V3 রয়েছে, তো এখানে ভয়েস প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এখানে অর্থটা হচ্ছে প্যাসিভেরই প্রাধান্য পেয়েছে, সুতরাং এটা হচ্ছে ভয়েস গঠনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তারপরে মুড গঠনে উই শুড ওবে দ্য লজ অফ দ্য কান্ট্রি, এখানে দেখেন টেন্স গঠনের অর্থটাও প্রাধান্য দিচ্ছে না এবং ভয়েস গঠনের অর্থটাও প্রাধান্য দিচ্ছে না, বরং আমাদের ধরনটা কি হওয়া উচিত, সেন্টেন্সের আমাদের চলাফেরার ধরনটা কীরকম, উই শুড ওবে দ্য লজ অফ দ্য কান্ট্রি, আমাদের উচিত এদেশের আইন কানুনকে কি করা, মেনে চলা, আমাদের উচিত, এটা আমাদের কোনটা মানে মুড, এটা আমাদের ব্যক্তিগত মুড, ধরন কি হওয়া উচিত, আমাদের মনোভাব বা আমাদের চিন্তা চেতনাকে বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে মুড গঠনে এই যে উই শুড আছে এই শুডটাকে তখন বলা হবে আপনার মুড গঠনে সাহায্য করেছে হেল্পিং ভার্ব বা লিঙ্কিং অক্সিলারি ভার্ব। তার পরবর্তীতে আমরা 6 নম্বরে যাই।
এখানে দেওয়া আছে কোশ্চেন 6, এখানে আমরা ওই তিনটার উপরে ভিত্তি করে প্রশ্ন করেছি। তো এখানে দেওয়া আছে হি ইজ রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক। এখানে ইজ অক্সিলারি ভার্বটি কি গঠনে সাহায্য করেছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু হি আছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং রিডিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে আমরা এটা স্পষ্টত দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এটা যেটা আছে যেহেতু এটা টেন্স গঠনে সাহায্য করেছে, সুতরাং এটা আমরা লিখব অপশন এ, টেন্স বোঝাতে বা টেন্স গঠনে সাহায্য করেছে। তার পরবর্তীতে 7 নম্বরটা আমরা দেখি, দ্য গ্লাসেস আর ব্রোকেন বাই হিম, দ্য গ্লাসেস আর ব্রোকেন বাই হিম। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে দ্য গ্লাসেস হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, ব্রোকেন হচ্ছে ভার্বের 3 নম্বরও, বাই হচ্ছে প্রিপোজিশন, আর হিম হচ্ছে অবজেক্ট। তো এখানে একটা জিনিস যে দ্য গ্লাসেস আর ব্রোকেন, তো এখানে টেন্সের অর্থটা প্রাধান্য পাচ্ছে না, এখানে টেন্স কোনোভাবেই টেন্স গঠিত হয় না, কারণ এম ইজ আর অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার কথা, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু এখানে ভার্বের 3 নম্বর দিয়ে বাই দেওয়া আছে। তাহলে এখানে এই যে ব্রোকেন ভার্বের সাহায্যকারী রূপ হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে টেন্সের অর্থটা প্রাধান্য পাচ্ছে না, বরং এটা ভয়েসের অর্থটা প্রাধান্য পাচ্ছে। তার মানে এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, দ্য গ্লাসেস আর ব্রোকেন বাই হিম। তো 8 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখি, এখানে দেওয়া আছে উই শুড প্লান্ট মোর ট্রিজ, উই শুড প্লান্ট মোর ট্রিজ। এখানে শুড মডাল অক্সিলারিটি কি গঠনে কাজ করেছে? তো আমরা যেহেতু টেন্সের গঠনটা দেখলাম যে কোনো টেন্সের সাথে মিলবে, টেন্সের স্ট্রাকচারের সাথে মিলবে, ভয়েসও হচ্ছে তাই টেন্সের সাথে মিলবে না, কিন্তু ভয়েস প্যাসিভ ভয়েসে থাকবে, এটা ভয়েস গঠনে সাহায্য করবে। আর যেহেতু আমাদের কি করা উচিত কি করা উচিত না এই ধরনের মুড বা ধরন আমাদের প্রকাশ পাবে, বা ভঙ্গি ভাবভঙ্গি আমাদের প্রকাশ পাবে, তখন সেটাকে বলা হবে মুড গঠনে সাহায্যকারী। এটা এই অক্সিলারিটা তখন মুড গঠনে সাহায্য করবে। পরবর্তীতে আমরা আরও দেখি যে অক্সিলারি ভার্বের সংখ্যা, এটা আমাদের অনেক সময় কনফিউশন থাকে, তো এখানে ক্লিয়ার করে জানা উচিত যে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি, অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি, বি, হ্যাভ, ডু, ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, অট টু। তো এখানে হচ্ছে আমাদের অক্সিলারি, বেসিক্যালি অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি, কিন্তু এরপরেই দেখেন দেওয়া আছে প্রাইমারি অক্সিলারি হচ্ছে বি, হ্যাভ, ডু এই ভার্বগুলো সহকারে মোট 14টি। প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি, কিন্তু অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি। তো প্রাইমারি অক্সিলারির ভিতরে আবার বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব রয়েছে। তো চলো আমরা এর থেকে কোশ্চেন আকারে দেখে নিই। দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্বস ইন ইংলিশ, অক্সিলারি দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্বস, তাহলে অক্সিলারি ভার্বস আমরা কয়টা দেখে আসলাম? আমরা উপরে দেখে আসি অক্সিলারি ভার্ব হচ্ছে, আমরা দেখে নিলাম যে অক্সিলারি ভার্ব 12টি, তাহলে আমরা এখানে উত্তর দেব কি? বি, অপশন বি, অক্সিলারি ভার্ব আমাদের 12টি। তার পরবর্তীতে 10 নম্বরে দেওয়া আছে ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারিজ কয়টি, ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারিজ কয়টি? তো আমরা এখানে দেখে আসলাম প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি, প্রাইমারি অক্সিলারি ভার্বের সংখ্যা হচ্ছে আমাদের 14টি, তাহলে আমাদের এখানে উত্তর হবে অপশন বি, তাহলে 14টি অ্যান্সার হবে। তো পরবর্তীতে আমরা ব্যাখ্যা 11 বা রুল 11 নম্বরটা দেখি, বি, হ্যাভ, ডু ভার্বগুলো প্রিন্সিপাল ও অক্সিলারি উভয় রূপে ব্যবহৃত হয়। তো এখানে আমাদের 3 ধরনের ভার্বের কথা বলা হয়েছে, 3টা ভার্ব না কিন্তু 3 ধরনের ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে ডু ভার্ব। তো এই 3টা ভার্ব বা এই 3টা ভার্বগুলো এর মধ্যে অনেকগুলো আছে, এগুলো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুই রূপেই ব্যবহৃত হতে পারে, অর্থাৎ বি ভার্ব যদি থাকে সেটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে, আবার অক্সিলারি ভার্ব হতে পারে। হ্যাভ ভার্ব থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে। ডু ভার্ব যদি থাকে তাহলে সেটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে, আবার অক্সিলারি ভার্ব হতে পারে। তো আমরা এখন জেনে নিই যে আসলে বি ভার্ব বলতে কোন ভার্বগুলোকে বোঝানো হয়েছে। বি ভার্বের সংখ্যা 8টি দেওয়া আছে এখানে, এম, ইজ, আর, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, বি, বিং, বিন। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব দেওয়া আছে কয়টা? 8টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই 8টা হচ্ছে বি ভার্ব। তারপরে আমরা আসি মডালসের ভিতরে। মডালস এটা আউট অফ টপিক, তারপরে জেনে রাখা উচিত আমাদের মডাল কয়েকটা আছে, শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলো আছে। তো হ্যাভ ভার্ব হচ্ছে আমাদের 3টা,
হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, সেগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ হ্যাজ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, আর হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। ডু ভার্ব হচ্ছে আমাদের তিনটা, ডু, ডাজ এবং ডিড। ডু এবং ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে ব্যবহৃত হয়, আর ডিড হচ্ছে পাস্ট ইনডিফাইনাইট টেন্সে ব্যবহৃত হয়। তো এইগুলো নিয়ে আমরা চলো প্রশ্ন দেখে নিই দুইটা। তো এখানে দেওয়া আছে হুইচ ইজ ইউজড বোথ অ্যাজ অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। তো এখানে কোনটা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। তো এখানে দেখো আমরা দেখে আসলাম ক্যান হচ্ছে অক্সিলারি মডাল ভার্ব, উড হচ্ছে মডাল ভার্ব, মাইট হচ্ছে মডাল ভার্ব, কিন্তু অ্যাম হচ্ছে আমরা ওই 8টার মধ্যে দেখে আসছি যে বি ভার্বের এই 8টার মধ্যে আমরা কিন্তু পেয়েছি যে অ্যামটা আছে, এই যে প্রথমে অ্যাম আছে। সুতরাং আমাদের এখানে যে অ্যামটা আছে এই অ্যামটা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুই ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, তাহলে উত্তর হবে আমাদের ডি। তার পরবর্তী কোশ্চেন নম্বর 12, এখানে দেওয়া আছে হুইচ ইজ এ বি ভার্ব। এখানে প্রশ্ন হচ্ছে হুইচ ইজ এ বি ভার্ব। তাহলে হ্যাড, বিইং, উইল, ক্যান। তা আমরা জানি হ্যাড হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড মানে হ্যাভ ভার্ব, তারপরে উইল হচ্ছে মডাল ভার্ব, ক্যান হচ্ছে মডাল। তাহলে এখানে বিইং আমাদের হচ্ছে বি ভার্ব, বিইং হচ্ছে বি ভার্ব। তাহলে আমরা দেখে আসি বিইংটা, এই যে আমাদের প্রথমেই দেওয়া আছে বি ভার্বের মধ্যে, এই যে একদম লাস্টের আগেরটা দেওয়া আছে আমাদের বিইং। তাহলে এখানে বিইং হবে আমাদের বি ভার্ব। তো আমরা পরবর্তীতে এই বিষয়ে আরও আলোচনা করব ধারাবাহিকভাবে। তো আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আগেই বলেছি, এটা নেওয়া হয়েছে মাস্টার বই থেকে, জাহাঙ্গীর আলম স্যারের বই। তো এই বইটা বর্তমান বাংলাদেশে অনেক ভালো একটা বই। ইংলিশ জানার জন্য হলে আর শেখার জন্য হলে অন্ততপক্ষে এই বইটা সবার থাকা দরকার।